আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রথম কর্মদিবসে সচিবালয়ের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা বিকেলে মন্ত্রিসভার বৈঠক শ্বেতপত্র প্রকাশ করা হবে না অন্তর্বর্তী সরকারের, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ। আইনের শাসন প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্পর্ক পুনরুদ্ধার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। জনমনের স্বস্তি ও স্থিতিশীলতা ফেরানোর তাগিদ। এবং কাল থেকে বাংলাদেশে শুরু হতে পারে রমজান। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। নিত্য পণ্য কিনতে শেষ মুহূর্তে বাজারে ভিড় ক্রেতাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস জয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকায় পৌঁছার আগেই মন্ত্রী পরিষদের সদস্যরা সেখানে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে সকাল 11টায় জাতির বীর সন্তানদের স্মৃতির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আরও একবার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষের ভোগান্তি দূর করে স্বস্তি দেয়াই সরকারের প্রাধান্য। আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। জনগণের প্রত্যাশা অনেক, কঠিন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটুকু যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। যারা বৈদেশিক মুদ্রা আনে, আমাদের দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে, তাদের সম্বন্ধে তাদের কোনো রকমের ভ্রুক্ষেপ নাই। সেগুলি বিষয়ে আমরা চিন্তা করেছি এবং একটা সুন্দর প্রেসি আমরা তৈরি করেছি, হাউ টু হ্যান্ডেল ইট। এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে। পরে সেখান থেকে সচিবালয়ে যান নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন নতুন মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে। মতবিনিময় করবেন সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনে ভাষণটি প্রচার করা হবে, যা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশনগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। ভাষণে নতুন সরকারের পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে দেশ পরিচালনায় রাজনৈতিক দলসহ দেশবাসীর সহযোগিতা চাইতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে শপথের পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পরিষদের সদস্যরা বিকেল ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুর্নীতি দূর করতে অগ্রাধিকার দেবে সরকার। মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতি যা হয়েছিল এই নিয়ে কাজ করা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না। তিনি আরও বলেন, ইউনূস সরকার নির্বাচন সহ অনেক ভালো কাজ করেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে, আমাদের একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ-অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সকলের সহযোগিতায় আমরা এই মিনিস্ট্রিকে অত্যন্ত ডাইনামিক একটা মিনিস্ট্রিতে পরিণত করতে পারবো এবং মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন মন্ত্রিপরিষদের নবনির্বাচিত সদস্যরা। দেশের স্বস্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তারা। তুলে ধরেছেন নিজ মন্ত্রণালয়ের নানা পরিকল্পনার কথা। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী একটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তার সাথে সংগতিপূর্ণ রেখে আমাদের বন জঙ্গল ঠিক রাখা, আমাদের কৃষি উৎপাদনশীলতা যেন না কমে, আমাদের লবণাক্ত জমিতে কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারি, এই সবই তো এখন চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব যে আসলে যে অনিয়মগুলো হয়েছে বিগত সময়গুলোতে এগুলোকে ক্লিন করে নব উদ্যমে নতুনভাবে একটি স্ট্রাকচার তৈরি করা, যে স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলে মিলে চাই একটি ভবিষ্যতের ভালো একটি বাংলাদেশ গড়তে। সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে যারা তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। প্রবাসী যারা আসে তাদের যে ভোগান্তি, সেগুলি নিয়ে আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করেছি। অ্যাটলিস্ট একটা গণতান্ত্রিক সরকার আসার পরে একটু চেঞ্জ হয়েছে, এই ভাইবটা আমরা খুব সম্ভবত আপনাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ মধ্যে দিতে পারবো। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমরা আবারও দায়িত্ব পেয়ে এখানে কাজ করতে এসেছি। প্রথমে আমি স্মরণ করছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, যার অনুপস্থিতিতে পুনরায় আমি দায়িত্ব পেয়েছি। এর আগে আপনারা জানেন আমি স্টেট মিনিস্টারের কাজ করার সুযোগ হয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আজকে আমরা কাজ করব, আমরা দুইজনে অঙ্গীকারবদ্ধ। আমরা জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। আমি জানি যে উনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন, যেভাবে ভালোবেসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে সংক্ষিপ্তভাবে আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে কথা না বলবো, তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। আজকে বিকেলে আমরা দুইজন ক্যাবিনেট মিটিং এর পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসব এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব
কি কি রয়েছে, কি কি করতে হবে, এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লেআউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি। এর মাঝে যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা দুই একটি প্রশ্ন গতকালকে আপনারা একটা জাম দেখেছেন, মাননীয় উপদেষ্টা আমার একটা প্রশ্ন ছিল যে আজকে কোনো জাম দেখাবেন কিনা, যে কোনো বৈপ্লবিক পরিবর্তন, কারণ গত 17 বছর আমরা প্রশ্নভাগ দেখেছি, তারপরে হচ্ছে ফলাফল জালিয়াতি, নানান ধরনের গণহারে A+ দেখেছি। তো এই আপনার সময় আমরা দেখেছি যে নকল রোধে আপনার একটা বড় ধরনের ভূমিকা ছিল, এবার ওরকম কি চমক দেখাবেন শিক্ষামন্ত্রী? দেখুন, এই আমরা 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল, সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, যেখানে ব্রিফ করছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এবারে আমরা চলে যাব আমাদের আরেকজন সহকর্মী মনির হোসেন তপুর কাছে, তিনিও রয়েছেন সচিবালয়ে। তপু। ধন্যবাদ তনুজা, আপনাকে জানিয়ে রাখি যে সচিবালয় মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। এখানে কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। সকাল থেকে এখানে যে নতুন যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, এরই মধ্যে দুপুরের পর থেকে যে 25 জন মন্ত্রী রয়েছেন এবং 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের অধিকাংশই এখানে সচিবালয়ে তারা এসেছেন এবং তাদের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। অনেক দপ্তরে আমরা দেখেছি তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে এবং এরই মধ্যে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী যারা দায়িত্বে রয়েছেন তারা এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং সচিব যারা রয়েছেন তাদের সমন্বয়। এখানে এখন বর্তমানে আমরা রয়েছি মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে কিছুক্ষণ আগে এখানে মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্বাস্থ্যমন্ত্রী তিনি কথা বলেছেন। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি উন্মোচন করা হবে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কার্যকর ভূমিকা পালন করবে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এর আগে সকালে যেমনটা আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা ছিলাম, সেখানে মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দপ্তরে এসেছেন, তবে তিনি আনুষ্ঠানিকভাবে কারো কাছ থেকে আমরা দেখেছি ফুলের তোড়া গ্রহণ করেননি। তবে তিনি শক্তভাবে একটি বিষয় বলেছেন যে দুর্নীতিগ্রস্ত যে প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় আওতাধীন, সেই ক্ষেত্রে সেই মন্ত্রণালয়ের যত দুর্নীতি রয়েছে সব দুর্নীতি এবং অনিয়ম দূর করবেন। একই সাথে তিনি একটি আশার আলো প্রকাশ করেছেন যে স্থানীয় সরকারের অধীনে যেসব নির্বাচন এখন বর্তমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তিনি উদ্যোগ নেবেন। এবং একই সাথে তিনি একটি বিষয় জানিয়েছেন যে নতুন যে মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দেশে আসার পর তিনি যে একটি কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই মূলত সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সব ধরনের দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে এবং যারা মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারা শক্তভাবে সেই দায়িত্বগুলো পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ, এমনটাই জানিয়েছেন তিনি। জি তনুজা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সব শেষ। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন তপু। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন শফিকুর রহমান। এ সময় সংস্কারের মাধ্যমে সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর মিরপুরে 60 ফিট সড়কের মণিপুর এলাকায় বুধবার ভোরে নির্বাচন পরবর্তী পরিচ্ছন্নতা কর্মসূচিতে নামেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নেতা কর্মীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী পুরো সড়কের আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন জামায়াতের আমির। কর্মসূচির শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চায় বিরোধী দল। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চায়। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। একটা ভ্রাতৃত্বমূলক
সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আমির জামায়াত বলেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ না মানা জুলাই বিপ্লবকে অপমান করায় শামিল। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দেশবাসীকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের 50 সদস্যের 41 জনই নতুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রতিবেশী সহ আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ নিতে হবে তারেক রহমান সরকারকে। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দলীয় সরকার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ছিল না। ফলে মব সন্ত্রাস ঠেকানো ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইউনূস সরকার। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। আমি সংবিধানের রক্ষণ। তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নেয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বিএনপি সরকার। 3 প্রজন্মের 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রীকে নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভার সামনে এখন বহুমুখী চ্যালেঞ্জ। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মনে করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সফলতা দেখাতে হবে বিপুল ভোটে নির্বাচিত সরকারকে। আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন শান্ত থাকে, কোনো ধরনের মব তন্ত্র বা হামলা, আক্রমণ, মিথ্যা অপবাদ ইত্যাদি যেন না হয়। সরকার যেন এটা যেন প্রতিরোধ করে, এটা যেন থামাতে পারে, এটা যেন না হতে দেয়, এরকম একটা ব্যবস্থা বর্তমান নতুন সরকারের কাছ থেকে আমরা আশা করি। মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি নবীনদেরও যুক্ত করে চমক দেখিয়েছেন তারেক রহমান। প্রথমবার সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন 9 জন। নতুন সরকারের পূর্ণমন্ত্রীদের মধ্যে 9 জনের এর আগেও মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাকি 16 জন এবারই প্রথম মন্ত্রী হয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রীদের 24 জনের সবারই অভিষেক হলো এবার। তাদের মধ্যে আবার 21 জন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 50 সদস্যের ক্যাবিনেটে 1 জন পূর্ণমন্ত্রী সহ নারী 3 জন। নানা দিক বিবেচনা করে গঠন করা এই মন্ত্রিসভা জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ হয়েছে এটা একটা কমপ্লিট মন্ত্রী পরিষদ হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে তারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, আকাশ পরিমাণ যে ধরনের স্বপ্ন জনগণ দেখছে তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। তবে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা আশা করি বর্তমান মন্ত্রী পরিষদ এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এই রাষ্ট্রকে বিনির্মাণ করবার ক্ষেত্রে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, রাষ্ট্র মেরামতের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, আইনের পক্ষপাতমূলক প্রয়োগ করা যাবে না, সম্পর্ক উন্নয়ন করতে হবে ভারতের সাথে। ভারতের সাথে আমাদের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। সম্পর্ক অবনতিই বলবো যে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেটি কিভাবে পুনরুদ্ধার করা যায় জাতীয় স্বার্থ রক্ষা করে। যেহেতু ভারত সরকার বলেছে যে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেখানে একটা রাজনৈতিক বোঝাপড়া হবে। মন্ত্রিসভায় বাদ পড়েছেন অনেক আলোচিত রাজনীতিবিদ। আবার চমক দেখিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। সৌদি আরব সহ আরব দেশগুলোতে আজ থেকে শুরু হয়েছে রোজা। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই তারাবি পড়া শুরু করেছেন মুসল্লিরা। এদিকে আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা দিলে আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হবে রোজা। এই নিয়ে সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। রোজা এবং তারাবিকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজা শুরুর আগেই রাজধানীর বাজারগুলোতে উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিত্য পণ্য কিনতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা।
তবে সরবরাহ কমের অভিযোগ তুলে বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। কারণ বাজার ঘুরে এসে তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ সময়ে প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল এবং ইফতার সামগ্রীর প্রয়োজনীয় উপকরণের দাম আকাশচুম্বী। বাজারে এসে দাম শুনে রীতিমতো হিমশিম ক্রেতারা। কিনতে পারতাছি না, তো এত দাম দিয়ে কিভাবে কিনো? আমরা আশা করতেছি আপনার কাছেও আপনি দেশটা সুন্দর চালান। আপনার সবচেয়ে বড় কাজ হবে আপনি বাজারটা মনিটরিং করেন, প্রতিদিন আপনি নেতা কর্মীদের মনিটরিং করেন, আপনি গরিব বাঁচান, আপনি বাঁচবেন। লেবু যেখানে ছিল 30 টাকা, সেই লেবু আজকে হয়ে গেছে প্রায় 120 টাকা, 100 টাকা বলি হালি। এইবার কি আমাদের জন্য কিনা সম্ভব? বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। সব ফলের দাম মোটামুটি কমই, পেয়ারা বড় এগুলোর দাম কম, তরমুজটা তো সিজন না, হালকা একটু দাম বেশি, আর বাকি সব আরো আগে তো কম। শসা আজকে দাম বেশি একটু, 120 টাকা, খিরে 100 টাকা। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কার্যকর তদারকি না থাকলে রমজানে বাড়তে পারে আরো ভোগান্তি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করছেন জিয়াউল আহসানের আইনজীবীরা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এই জেরা শুরু হয়েছে। এর আগে গত 9 ফেব্রুয়ারি তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরে জেরার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত 8 ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসান সহ আওয়ামী লীগের আমলে সেনা সদস্য ও র্যাবের গুম খুনের সংস্কৃতি তুলে ধরেন তিনি। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। মামলার 25 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরের মামলায় প্রয়াত শরীফ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে ট্রাইব্যুনাল। হাসান সাহেবের মামলায় আরেকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অব্যাহত আছে। সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভূঁইয়া, তিনি তার অসমাপ্ত সাক্ষ্য প্রদান করছেন, তার জেরা হচ্ছে। সেটা শেষ হবার কারণে, সেটা শেষ হবার জন্য যে প্রয়োজন, সময়ের প্রয়োজন, সেই সময়টুকু দেওয়ার জন্য আজকে আমরা কোনো সাক্ষ্য উপস্থাপন করিনি। আগামী 25 ফেব্রুয়ারি আসামি সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলা, সেটার প্রথম সাক্ষ্য অনুষ্ঠিত হবে। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর এবং কলমাকান্দার পাহাড়ি জনপদে রয়েছে পানির ব্যাপক সংকট। চাহিদা পূরণে নারী ও শিশুদের প্রতিদিন দূরপাহাড় পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়। নিরাপদ পানির অভাবে অনেক পরিবার বাধ্য হয়ে দূষিত পানি পান করায় দেখা দিচ্ছে অসুখ। পাহাড়ি এলাকা হওয়ায় অনেকটা আড়ালেই রয়ে গেছে এই মানবিক সংকট। আর তাই সংশ্লিষ্টদের প্রতি কার্যকর উদ্যোগ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগী মানুষ। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর আর কমলাকান্দার পাহাড়ঘেরা গ্রামগুলোর বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম প্রতিদিনের ঘটনা। শুকনো মৌসুমে বারোমারি, ভবানীপুর, গোপালপুর, লেঙ্গুরা, খারনই আর রাংছাতির অনেক গ্রামের পাহাড়ি ছড়া আর খালবিল শুকিয়ে যায়। তখন এক কলসি পানির জন্য নারী শিশুদের হাঁটতে হয় 1 থেকে 2 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ। পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় পানির সংকট এতটাই ভয়াবহ যে মানুষ বাধ্য হয়ে পান করছেন ছড়ার ময়লা কিংবা অগভীর কূপের ঘোলা পানি। পানিটা পালা না, আমরা কষ্ট করে অনেক দূর থেকে পানি আনি, পানির জন্য আমরা খুব কষ্ট হয়। আমরা দীর্ঘদিন পানির জন্য সমস্যায় ভুগতেছি। আমাদের বাচ্চাদের শরীরে চুলকানি হচ্ছে পানির জন্য। পরিষ্কার করে তারপরে জলটা সেকিয়ে নিই, পরে মনে করি ঘরে পানি খাই। আমরা দূর থেকে হাঁটতে প্রায় 3 কিলোমিটার হেঁটে আসতে হয় আমাদের। বিশুদ্ধ পানির তীব্র সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানের কথা জানান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। যে পানি মানুষ আসলে বাথরুমের কাছে ব্যবহার করে, সেই পানি তারা আমার সামনে তুলে নিয়ে খাচ্ছে। আমার ডিপার্টমেন্ট, আমার মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে, তবে খুব শীঘ্রই এটার একটা সঠিক সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের চাওয়া দ্রুত টেকসই সমাধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
জয়পুরহাটে এবার আলুর বাম্পার ফলন হলেও ভালো দাম না পাওয়ায় চরম বিপাকে সেখানকার কৃষকরা। গত বছর লোকসান হওয়ায় চলতি বছর ভালো দাম পাওয়ার আশায় ছিলেন তারা, কিন্তু উৎপাদন খরচই তুলতে না পারায় হতাশায় ভুগছেন এই জেলার কৃষকরা। ন্যায্য মূল্য পেতে সরকারি হস্তক্ষেপ কামনা করছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। দেশে আলু যোগান দেওয়ার অন্যতম জেলা জয়পুরহাট। মাঠে মাঠে শুরু হয়েছে আলু তোলা। এবার ৩৯,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছে। চলতি মৌসুমে বিঘা প্রতি আলু উৎপাদন খরচ হয়েছে ২৮ থেকে ৩০,০০০ টাকা, আর বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি বিঘা ২০ থেকে ৩০,০০০ টাকায়। এভাবে আলুর দাম কমে যাওয়ায় লোকসানে বোঝা নিয়ে চরম হতাশ ও বিপাকে চাষিরা, তাই ন্যায্য মূল্য চান তারা। ২ বছর তো দেখা যাচ্ছে আলুর পরিস্থিতি খুবই খারাপ, যে বাজার যাচ্ছে এর চেয়ে যে খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর আমরা লস কাটে কাটে কত খাবো। সরকার যদি আলু বিদেশে কোনো ইনপুট করে কোনো ব্যবস্থা করে আমাদের আলুর দাম বাড়ায়, তবে আমাদের গৃহস্থালী টিকবে। বিদেশে রপ্তানি ও সহজ শর্তে ঋণ দিয়ে আলু ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার দাবি এই ব্যবসায়ী নেতার। কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আলু চাষে অনীহা তৈরি হয়ে গেছে তাদের মাঝে। এজন্য সরকার যদি আমাদের ব্যবসায়ীদের নিয়ে বসে কোনো সহজ শর্তে কম সুদে ঋণ দিতে পারে, তাহলে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হয় এবং এই আলু বহির্বিশ্বে আমরা এক্সপোর্ট করতে পারি। আলু চাষ করে কৃষককে লাভবান করতে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে বলে জানালো জেলা কৃষি বিভাগ। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা বা বড় শিল্প কারখানা, আলু ভিত্তিক কারখানা তৈরি করা যায়। এতে একদিকে যেমন এখানকার লোকজন চাকরি পাবে, দ্বিতীয়ত আমাদের কৃষক ভাইরা আলু ন্যায্য মূল্য পাবে। লোকসান কাটাতে আলু রপ্তানি, আলু ভিত্তিক শিল্প কারখানা ও উদ্যোক্তা তৈরিতে নতুন সরকার পদক্ষেপ নেবেন এমন আশায় আছেন জেলার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাঝেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, সামরিক ও নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে সোমবার থেকে গুরুত্বপূর্ণ সামরিক মহড়া শুরু হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করতেই এই মহড়া চালাচ্ছে তেহরান। তবে এটি কতদিন চলবে তা এখনো জানানো হয়নি। এ সময় হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও জানানো হয়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় 1/4 এবং এলএনজির প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। ফলে সামরিক তৎপরতা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 123 রানের টার্গেটে ব্যাট করছে আগে সুপার 8 নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 66 রান। এর আগে দিল্লিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ধীরগতির ব্যাটিংয়ে তারা 6 উইকেটে 122 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ 45 রান করেন আলিশান শারাফু। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে আসে 22 রান। প্রোটিয়া বোলারদের মধ্যে করবিন বশ 12 রান 3টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মুক্তিযুদ্ধের 20 শহীদ এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা বিকেলে মন্ত্রিসভার বৈঠক। শ্বেতপত্র প্রকাশ করা হবে না অন্তর্বর্তী সরকারের, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ। আইনের শাসন প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্পর্ক পুনরুদ্ধার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। জনমনে স্বস্তি ও স্থিতিশীলতা ফেরানোর তাগিদ। এবং কাল থেকে বাংলাদেশে শুরু হতে পারে রমজান। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। নিত্য পণ্য কিনতে শেষ মুহূর্তে বাজারে ভিড় ক্রেতাদের।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।